দেশীয় ব্যাংকিং খাতে এবি ব্যাংক পিএলসি প্রথম প্রজন্মের একটি ব্যাংক। ৪৩ বছর পেরিয়ে ৪৪ বছরে পদার্পণ করেছে ব্যাংকিং সেবায় স্বনামে সুবিদিত এই প্রতিষ্ঠানটি। নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘ পথ চলায় প্রজন্ম থেকে প্রজন্মের আস্থা অর্জনকেই বড় সাফল্য মনে করে এবি ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা। তবে আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিক পরিবর্তনের দাবি মেনে সামনে এগোনোর এই পথ সবসময় মসৃণ ছিল না। সব দিক বিবেচনায় নিয়ে দিন বদলের আহ্বানে গ্রাহক সুবিধাকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ব্যাংকটি। সব চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে কিভাবে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবি ব্যাংক, সেসব বিষয়ে প্রশ্নে প্রশ্নে সম্প্রতি risingbeauty.com-এর মুখোমুখি হন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান। ৪৩ বছর পূর্ণ করে ৪৪ বছরে পড়লাম। প্রথম প্রজন্মের প্রথম ব্যাংক এবি ব্যাংক লিমিটেড, যেটা আমরা এখন বলি এবি ব্যাংক পিএলসি। আপনি যদি বলেন এই ৪৩ বছরের অর্জন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে গ্রাহকের আস্থা। আমরা প্রতি বছরই আমরা কাস্টমারদেরকে অ্যাকনোলেজ করি যে তারা আমাদের সঙ্গে বিভিন্ন সময় এত বছর থেকে আমাদের সঙ্গে আছেন এবং প্রজন্মগতভাবে আছেন। এরকম আছে যাদের বাবার অ্যাকাউন্ট ছিল, তাদের ছেলেদের অ্যাকাউন্ট আমাদের সঙ্গে আছে। আমরা সেইভাবে আগাচ্ছি। যদি এক শব্দে বলা যায় যে অর্জন হচ্ছে আমাদের গ্রাহকের আস্থা। ২০২৪ সালে বোধহয় খুব সম্মত, ইফ আই এম নট রং, যে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট বিভিন্ন পত্রিকা আসা শুরু করে যে গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড জোন হিসাবে। আমরা রেড জোনের মধ্যেই পড়েছিলাম। ইনফ্যাক্ট ওই রিপোর্টটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মুখপাত্র কিন্তু বলেছেন যে ওই রিপোর্টটা কনক্রিট রিপোর্ট ছিল না, কিন্তু তাতে করে আসলে আমাদের বেশ কিছু ডিপোজিট, স্পেশালি ইনস্টিটিউশনাল ডিপোজিটসগুলো উই লস্ট অলমোস্ট লাইক ৩,২০০ কোটি টাকার মতো ডিপোজিট আমরা তখন ইনস্টিটিউশন লস করেছিলাম 2024-এ, যার ইম্প্যাক্ট আসলে সারা বছরই ছিল, যেহেতু 2024-এর আমাদের একটু নেগেটিভ গ্রোথ ছিল ডিপোজিটে। বাট আমি মনে করি যে 2025-এ এসে ইনফ্যাক্ট আমাদের ডিপোজিটটা আমরা আবার সেই আগের ধারায় ফেরত পেতে পেরেছি, আমাদের প্রবৃদ্ধি হয়েছে। আমরা বেশ কিছু ডিপোজিট, ইনফ্যাক্ট 8,400 কোটি টাকার মতো ডিপোজিট আমরা প্রথম 8 মাসে আমরা পুল করতে সামর্থ্য লাভ করেছি ফ্রম দ্য মার্কেট। আপনারা যারা ভালো জানবেন, কারণ আমাদের কাছে গ্রাহকদের টাকা তুলতে না পারলে সবসময় পত্রিকায় চলে যায়। আপনারা কি এরকম কোনো নিউজ পেয়েছেন কিনা যে এই ব্যাংকের কাউন্টার থেকে কোনো চেক ডিসঅনার হয়েছে? আমার জানা মতে হয়নি। আমরা গ্রাহকের সমস্ত চেকই অনার করতে পেরেছি। এটা একটা আমাদের বিশেষ, যেটা আমি বললাম, এটা গ্রাহকের আস্থাধ্বনি আমরা পেরেছি। আমি মে মাসে অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, বাট আমি আসলে কারেন্ট চার্জ হিসাবে ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমরা ঘুরে দাঁড়িয়েছি, কথাটা আসলে খুব মানে বলাটা ঠিক হবে না, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে কিছু প্রবলেমেটিক ব্যাংকের মধ্যে এই ব্যাংকের নামও চলে এসছে। আর স্পেশালি এখন আমরা যেটা প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে রিসেন্টলি পেপারে এসছে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর মধ্যে আমাদের ব্যাংক সহ 2টা ব্যাংকের নাম এসছে। তো আমি মনে করি যে এটা আসলে জনগণের বা আমানতকারীদের জানা দরকার আছে যে আসলে অ্যাসেট কোয়ালিটি রিভিউ মানে কিন্তু মার্জার না, যেটা আপনি একটা বললেন গুজব বা একটা রিউমার চলছে মার্কেটে যে এই ব্যাংক কোথাও মার্জার হয়ে যাবে। আমি এটা অ্যাকচুয়ালি কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক আমাদের এর আগেও কিছু আপনার অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে। আমাদের 3টা ব্যাংকের পাশাপাশি পরে 8টা ব্যাংকে আরও করবে, এবং পুরো আমার জানা মতে যে প্রতিটা ব্যাংকেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ হবে, বিকজ দিস ইজ এন ম্যান্ডেট ফ্রম IMF। সো অ্যাসেট কোয়ালিটি রিভিউ মানে যে মার্জার বা ব্যাংক অবসান বা অবলুপ্ত হয়ে যাবে, এই ধারণাটুকু কিন্তু সম্পূর্ণ ভুল। ডিজিটাইজেশন শব্দটা আসলে এখন অনেকেই কথা বলছে। আসলে ডিজিটাল ব্যাংকিং ল্যান্ডস্কেপটা কিন্তু অনেক বড়। কিছু কিছু ব্যাংক আমরাও সেখানে কিছু ক্ষেত্রে আমরা কিছু লাইক প্রোগ্রেস করার চেষ্টা করছি। বা টোটাল ডিজিটাইজেশন বলতে যেটা বোঝানো হয়, ডকুমেন্টেশন থেকে আর্কাইভিং থেকে শুরু করে সমস্ত কাগজপত্র, কোনো ফিজিক্যাল পেপারলেস যেটা,
সেই ব্যাংকিং বোধহয় আমাদের এখানে এখন একটা সময় লাগবে। বাট আমরা সময় লাগবে মানে আমরা তো শুরু করতে হবে কোনো না কোনো সময়। আমরা শুরু করেছি। আমরা ন্যানো লোন, যেটা ডিজিটাল লেন্ডিংয়ে আমরা একটা অলরেডি একটি বিদেশি কোম্পানির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, যেখানে কাস্টমাররা সরাসরি ব্যাংকে না এসেও 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন। ওনাদের কোনো চার্জ ডকুমেন্ট সাইন করতে হবে না। এবং বাংলাদেশ ব্যাংক আবার এই ব্যাপারে যথেষ্ট লিবারাল একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, যেটা হচ্ছে যে এই সমস্ত গ্রাহকের ক্ষেত্রে সিআইবিও নিতে হবে না। এবি ব্যাংক আসলে সবসময় ট্রেড বিজনেস বা ট্রেড ফাইন্যান্সের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, এবং এটাকে বলা হয় যে ট্রেড ফাইন্যান্সের অন্যতম পায়োনিয়ার ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। সেই সূত্র ধরেই হয়তোবা এই ব্যাংকের টোটাল পোর্টফোলিওর 90% ওভার মোর দ্যান 90% হচ্ছে কর্পোরেট লোন। সো আমরা এখন চেষ্টা করছি এটাকে রিটেইল এবং এসএমইতে আমরা ফোকাস করার জন্য, এবং রিটেলকে সাজানোর জন্য অলরেডি আমরা যেটা করেছি হচ্ছে আমাদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা ঢেলে সাজিয়েছি, এবং এটা ইন প্রসেস আছে। এছাড়া আমরা আমাদের কাস্টমার টাচ পয়েন্টসগুলো কিন্তু ব্রাঞ্চের বাইরে আমাদের সাব ব্রাঞ্চ আছে, আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটসগুলো আছে। এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারটা আমরা রিভ্যাম্প করছি, যাতে করে এজেন্ট ব্যাংকিংয়ের সার্ভিসটা যারা মার্জিনাল পিপল, যারা আনব্যাংক পপুলেশন, তারা যাতে একটা সুন্দর সার্ভিস এই এজেন্ট ব্যাংকিংয়ের থ্রুতে পেতে পারে, আমরা সেই জন্য আসলে কাজ করছি। ঋণ খেলাফি তো আসলে বরাবরই ছিল, কিন্তু এই পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যখন সরকার পরিবর্তন হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন আসলেন, গভর্নর স্যার, ওনারা আসার পরে আসলে আমরা মোটামুটিভাবে একটা কমফোর্ট জোন ওনারা আমাদেরকে দিলেন, যে আপনারা আপনাদের নন পারফর্মিং লোনস পুরোপুরিভাবে ডিসক্লোজ করার জন্য আমাদেরকে এনকারেজ করলেন। এবং এনকারেজ করার পরে আসলে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই চিত্রটা খুবই কী বলবো, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি মানে একটা স্ক্যারি একটা সিচুয়েশন ছিল, যে টোটাল 30% 32%-এর উপরে নন পারফর্মিং লোন আসলো। এবং স্ট্রেসড অ্যাকাউন্ট যদি ধরে থাকেন তাহলে 60%-এর উপর লোন, কিন্তু তখন একটা লাইক কোয়েশ্চেন মার্ক, যে এত পার্সেন্টেজ লোন কীভাবে মানুষের খারাপ হয়। তো আমরা মোটামুটিভাবে আসলে চেষ্টা করেছি যে আমাদেরও যত কাস্টমার নন পারফর্মিং লোনস হিসেবে আমরা ডিক্লেয়ার করার কথা, আমাদের সবাইকে আমরা ডিক্লেয়ার করেছি, এবং আমরা ইনফ্যাক্ট আইনি ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রায় 1200 কেস চলছে অর্থঋণ আদালতে, এবং এখানে টোটাল ভলিউম প্রায় 16,000 কোটি টাকার উপরে। বাট ডিফিকাল্ট হচ্ছে অফকোর্স যারা টপ 20 বা টপ 25 কাস্টমার্স, যাদের হাতে আমার প্রায় টোটাল লোন পোর্টফোলিও 80% লোনই ওদের কাছে, তাদের থেকে ডিফিকাল্ট হচ্ছে আমাদেরকে আসলে রিকভার করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। বাট আমরা আইনি প্রসেসে ওনাদের সঙ্গে লেগে আছি। আর একটা হচ্ছে যে আমরা আশা করছি যে হয়তো বা নির্বাচন, যেহেতু একটা নির্বাচনের বাতাস বইছে, নির্বাচন ইশতেহার ঘোষণা হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাহলে অনেক যারা জাতীয় সংসদে মনোনয়ন প্রার্থী হবেন তারা নিশ্চয়ই সিএবি ক্লিয়ার করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ঋণ নন পারফর্মিং লোনস থেকে রিকভার করার আশা রাখছি। নন পারফর্মিং লোনস যদি আমি রিকভার করতে না পারি, যে ডিপোজিটার্সদের টাকা আমরা রাখছি তাদের উপরে তো আমরা ইন্টারেস্ট দিতেই হয়। তো সুতরাং অবশ্যই আমাদের এটাতে একটা ইম্প্যাক্ট আছে। বাট এটা আসলে বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক, আমরাই যত চেষ্টা করি না কেন, আসলে বিশেষ মানি কোর্ট না করলে, বিশেষভাবে কোনো আদালত সৃষ্টি না করলে এটা আসলে হবে না, এইটা আসলে ফলপ্রসূ হবে না, এবং সরকারের যে প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা আসলে ব্যাহত হবে। আমরা আসলে এখন আর কর্পোরেটে ফোকাস করবোই না। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আমরা আস্তে আস্তে তাদের লিমিটসগুলো আস্তে আস্তে কমিয়ে দিব, অর ইভেন একই রকম লিমিটে রেখে তাদেরকে রাখবো। বাট নতুন কোনো লোন আমরা কোনো কর্পোরেট দিব না, আমরা রিটেল আর এসএমইতে ফোকাস করবো। সেটি আমাদের এখন বর্তমান প্ল্যান। তো দেশ যেভাবে রেমিটেন্সে থেকে বেনিফিটেড হচ্ছে, এবি ব্যাংকও তার বাইরে না, আমরা তো দেশেরই একটা পার্ট। সো আমাদের রেমিটেন্সও প্রভাব বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অনেকখানি। আমাদের এলসি খোলার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছেই না, এবং আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি এতটুকু, যে আমাদের এলসি মানে ইম্পোর্ট পেমেন্টসগুলো, আমাদের কোনো ইম্পোর্ট পেমেন্টস আমাদের বাকি নেই, আমাদের কোনো অ্যাকসেপ্টেড বিলের এগেনস্টে আমাদের কোনো পেমেন্ট বাকি নেই। আমরা ইনফ্যাক্ট এখনও প্রচুর এলসি খুলছি। গ্রাহকদের সুবিধা আসলে আমরা তো আসলে প্রতিটা গ্রাহকের একটা নির্দিষ্ট আলাদা চাহিদা আছে। আমরা মোটা দাগে ধরেন ব্যাংকিং সেক্টরে যে সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করছি, এগুলি আসলে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য করছি। বরং কিছু কিছু এরিয়া তোমরা ফোকাস করছি। আমরা এখন ধরেন স্টুডেন্ট লোনে একটু ফোকাস করবো, আমরা অলরেডি শুরু করেছি।
তারপর ধরেন রেমিডেন্সের জন্য কিছু করার চিন্তাভাবনা করছি। তারপরে কার্ড রিলেটেড বিজনেসটাকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাস্টমারকে বেনিফিট দেওয়ার জন্য কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা রিভ্যাম্প করছি। আর একটু আগে যে বললাম আপনার এজেন্ট ব্যাঙ্কিং যে কাস্টমার্সগুলো এজেন্ট ব্যাঙ্কিংয়ের থ্রুতে আসে তাদের সার্ভিসটা আরও ফাস্টার করার জন্য, যাতে ওনারা আসলে তাড়াতাড়ি সার্ভিসটা পান, সেই জন্য আমরা এজেন্ট ব্যাঙ্কিং সফটওয়্যার আসলে রিভ্যাম্প করছি। সো অনেকগুলি কাজের সামনে করছি কাস্টমারকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য। আমরা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে পলিসি সাপোর্ট চেয়েছি। আমাদের যেহেতু ক্যাপিটাল শর্টফল আছে, প্রভিশন শর্টফল আছে, আমরা সেই জন্য বলেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা একটা 10 বছরের একটা স্ট্র্যাটেজি প্ল্যান সাবমিট করেছি। তো সেখানে ওনাদের থেকে আমরা কিছু পলিসি সাপোর্ট চেয়েছি। যেমন ধরেন অনেক সময় নন পারফর্মিং লোনস পার্সেন্টেজ বেশি হলে রিফাইন্যান্স স্কিমে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাওয়া যায় না। তারপর আমরা সাব ব্রাঞ্চ চেয়েছি, বিকজ সাব ব্রাঞ্চের থ্রুতে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মাত্র 57টা সাব ব্রাঞ্চ, বাট আমাদের ডিপোজিট প্রায় এই 57টা সাব ব্রাঞ্চ থেকে প্রায় 428 কোটি টাকার উপরে। সো আমরা চেয়েছি যে আরও সাব ব্রাঞ্চের পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে। তারপর আমরা এজেন্ট ব্যাংকিং এক্সপ্যানশন করার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন অনেকগুলো 100টার উপরে এজেন্ট ব্যাংকিং আমাদের বাংলাদেশ ব্যাংকের পেন্ডিং আছে, যেটা আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি তাদের পারমিশন দেওয়ার জন্য। তাতে করে আমরা ব্যাংকিং নেটটা বাড়াতে পারবো এবং আমি ডিপোজিট মোবিলাইজ করতে পারবো। এবি ব্যাংকে আমরা গত বছর ইনফ্যাক্ট আমরা 2024 সালের থেকে তো ফাইন্যান্সিয়ালি একটুখানি স্ট্রাগলিং শুরু হয়। আমরা তারপরেও যারা ডিজার্ভিং যারা এমপ্লয়িজ আছেন, যারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছেন, তাদেরকে আমরা প্রমোশন দিয়েছি, আমরা ইনক্রিমেন্ট দিয়েছি। আমরা এবছর আশা করছি যে আমরা যারা আসলেই পারফর্ম করছেন তাদেরকে আমাদেরকে রাখতে হবে, তাদেরকে মোটিভেটেড রাখা। দক্ষ কর্মী বাহিনী কিন্তু যে কোনো ব্যাংকের জন্য একটা বিশাল সম্পদ। সো আমরা চেষ্টা করছি যে এই বছরও আমরা আমাদের যারা ডিজার্ভিং এমপ্লয়িজ আছে তাদেরকে আমরা প্রমোশনস ইনক্রিমেন্ট যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা দেবো। আর একটা হচ্ছে যে লে অফ বা কর্মী ছাঁটাই কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আপনার যখন ব্যাংক চলবে না, ধরেন আমাদের ব্যাংকের বর্তমান লোক সংখ্যা বোধ হয় 2,000-2,500 কাছাকাছি। এখন আমার এই 2,500 কর্মীদের নিয়ে যারা আমরা কন্টিনিউয়াসলি মনিটর করছি, ফলো আপ করছি, তারপরে যারা নেগলিজেন্ট ইন দ্যার ডিউটিজ, তাদেরকে তো আমি মনে করি যে আমরা রাখবো না। তো সুতরাং ইটস এ পার্ট অফ দ্য প্রসেস। আমরা টোটাল ট্রান্সফরমেশন হিসাবে আমরা এইচআরও আমরা মনোযোগ দিয়েছি। এখানে ভালো জনবল তৈরি করাটা আমাদের জরুরি দরকার। যারা কাজ করতে চাচ্ছে না তাদেরকে আমরা রাখবো না। আমাদের এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কিছু কমপ্লায়েন্স আছে বাংলাদেশ ব্যাংকের ইন টার্মস অফ নাম্বার, সেগুলোকে আগে আমরা কমপ্লাই করব। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের প্রথম কাজ ব্যাংক হিসাবে। আর আমরা তো বড় অর্জন অলরেডি করেই ফেলেছি বা করে রাখছি, আমরা আগেও এগিয়ে নিয়ে যাবো। সেটা হচ্ছে জনগণের আস্থা, সেটা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে আসলে আমাদের এখন এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের নন পারফর্মিং লোনস থেকে বেশ কিছু টাকা রিকভার করতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সেই লক্ষ্যেই আমরা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট টিম করেছি, টাস্ক ফোর্স করেছি, এবং আমরা কাস্টমারের দৌড়ে যাচ্ছি শুধু রিকভার করার জন্য। গ্রাহকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে সবসময় ছিলেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং আমরা জয়ী হলে আপনারাও জয়ী হবেন। সেই হিসেবে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা আপনাদের সঙ্গে থাকবেন, আস্থা হারাবেন না।